বলতে পারবে ফর এটা কি? নিঃসন্দেহে তোমরা অনেকেই বলবে ফর হলো প্রিপোজিশন, কিন্তু ফর তো কনজাংশনও হতে পারে। বাট এটা কি? তোমরা অনেকেই বলবে বাট হলো কনজাংশন, কিন্তু বাট অনেক ক্ষেত্রেই প্রিপোজিশন হিসেবে কাজ করতে পারে। এরকম অনেক আমরা দেখতে পাই, এরকম অনেক শব্দ আছে যেগুলো প্রিপোজিশনও হতে পারে আবার কনজাংশনও হতে পারে। তখন হয়ে যায় সমস্যা, বুঝতে অসুবিধা হয় কখন এটাকে বলবো প্রিপোজিশন, কখন এটাকে বলবো কনজাংশন, কোন ক্ষেত্রে কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে, কোন ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। এই বিষয়টাকে কমপ্লিট করার জন্যই আজকে আমি এমন বেশ কিছু শব্দ নিয়ে চলে আসলাম যে শব্দগুলো দুভাবেই ব্যবহার হতে পারে। তাই জন্য আজকের আমি আলোচনার বিষয় রেখেছি কনজাংশন নাকি প্রিপোজিশন, কিভাবে বুঝবো কখন এরা কেমনভাবে ব্যবহার হচ্ছে। এসো বেশ কিছু লাইন্সের মধ্যে দিয়ে এই বিষয়টাকে ক্লিয়ার করে নেওয়া যাক। প্রথমে লাইনটা লক্ষ্য করো, কি বলা হয়েছে? আমি আমার হোমওয়ার্ক শেষ করার পর ঘুমাতে গেলাম। তো এই যে লাইনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অংশ আছে। একটা হচ্ছে আমি আমার হোমওয়ার্ক শেষ করলাম এই বিষয়টা, আর একটা হচ্ছে আমি ঘুমাতে গেলাম। তো এখানে আমরা দুটো যেহেতু ডিফারেন্ট ক্লজ পাচ্ছি, সেই দুটো ক্লজকে যখন যুক্ত করছি তার মানে কনজাংশনের ব্যবহার হচ্ছে। তো এখানে আমরা কনজাংশনের ব্যবহার হতে দেখব কিভাবে। প্রথমে বলা হয়েছে যে ঘুমাতে গেলাম, এই যে বিষয়টা এটা আগে আমরা প্রথমে লিখব যে আমি আমার হোমওয়ার্ক শেষ করার পর ঘুমাতে গেলাম। তো আমি এরকমভাবে লিখতে পারি, আমি ঘুমাতে গেলাম। তো আই ওয়েন্ট টু বেড, আমি ঘুমাতে গেলাম, আই ওয়েন্ট টু বেড। কখন? আমার হোমওয়ার্কটা আমি শেষ করার পর। এই যে পর কথাটা লেখা আছে, এই সেন্সে আমরা আফটার ব্যবহার করতে পারি। আফটার হলো একটা কনজাংশন। আই ওয়েন্ট টু বেড আফটার আমি কি করলাম? আমার হোমওয়ার্ক শেষ করলাম, সেটা লিখতে হবে আফটার আই finished my homework। হলো আফটার আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আই ওয়েন্ট টু বেড আফটার আই ফিনিশড মাই হোমওয়ার্ক। তাহলে এখানে কি হলো? এই যে আফটার শব্দটা কনজাংশন হিসেবে ব্যবহার হলো, তাই তো? এবার দেখো নেক্সট লাইনে, দেখো রাতের খাবারের পর আমি ঘুমাতে গেলাম। এখানেও আছে কিন্তু পর শব্দটা, অর্থাৎ আফটার, কিন্তু এখানে আমরা পর শব্দটাকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব। কিভাবে হচ্ছে লক্ষ্য করো। আমি ঘুমাতে গেলাম, এই অংশটা আগে লিখে নিই। আই যেরকমটা ওখানে করেছি সেম প্রসেসে, আই ওয়েন্ট টু বেড লিখলাম, আমি ঘুমাতে গেলাম, অসুবিধা নেই, আগেও তাই বলেছি এখনও তাই বললাম, আই ওয়েন্ট টু বেড। এবার কি করব? পর অর্থে লিখে দাও আফটার। কিসের পর? ডিনারের পর। ওই রাতের খাবারের পর মানেই ডিনারের পর, তো আফটার ডিনার বলতে পারি। আই ওয়েন্ট টু বেড আফটার ডিনার। এখানে আফটার কি হলো? এ একটা প্রিপোজিশন হিসেবে কাজ করলো। কেন? কারণ দেখো আফটারের পরে আছে ডিনার। ডিনার একটা হলো নাউন, যে নাউনটার আগে ও বসেছে। প্রিপোজিশনের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসা, সেরকমভাবেই আফটার কাজ করেছে। তাহলে আফটার নির্দ্বিধায় একটা প্রিপোজিশন কিন্তু হয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি আগের লাইনটাতে, আফটার এখানে কিন্তু ওরকম কোনো সেন্স হাইলাইট করেনি, ওখানেও আফটারটা কিন্তু প্রোনাউনের আগে ছিল, কিন্তু ওই প্রোনাউনের পরেও আরও কিছু কথা বলা হয়েছে যার মধ্যে একটা ভার্ব আছে। তাহলে বলতে পারি এখানে আফটারটা কিন্তু দুটো সেপারেট যে অংশ, দুটো সেপারেট ক্লজ সেটাকে যুক্ত করেছিল। আই ওয়েন্ট টু বেড এটা একটা ক্লজ, আই ফিনিশড মাই হোমওয়ার্ক এটা একটা কাজ, মানে এটা একটা ক্লজ। এই দুটো ক্লজকে যুক্ত করেছিল মাঝখানে আফটার ব্যবহার হয়ে। এখানে কিন্তু অন্য কোনো ক্লজ পাচ্ছি না। এখানে ডিনার শব্দের পরে সাবজেক্ট ভার্ব, মানে ডিনার ধরো সাবজেক্ট হলো তারপরে ভার্ব হলো, এরকম কিছু তো হচ্ছে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টা কিন্তু থাকলো না এইখানে। তাই জন্য আফটার একটা প্রিপোজিশনের মতন কাজ করলো, আর প্রথম লাইনে আফটার একটা কনজাংশনের মতন কাজ করলো। পরেরটা দেখো, সেখানেও দেখবে এরকম ধরনের কনসেপ্ট কিছু আছে। খাওয়ার আগে তোমার হাত ধুয়ে নাও। খাওয়ার আগে তোমার হাত ধুয়ে নাও, আগেরটা আমরা আফটার দিয়ে করেছিলাম অর্থাৎ পরে অর্থে, এখানে আছে আগে তার মানে বিফোর অর্থে। তো সেই মতন যদি লাইনটা লিখি, বলা হয়েছে হাত ধুয়ে নাও, তার মানে কি এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। ভার্ব দিয়ে লাইনটা আমরা শুরু করব। তাহলে লাইনটা কীরকম হবে? সবার প্রথমে বলবো ধুয়ে নাও অর্থাৎ ওয়াশ করো। ওয়াশ ইয়োর হ্যান্ডস, ওয়াশ ইয়োর হ্যান্ডস কিসের আগে? বিফোর। বিফোর খাওয়ার আগে, খাওয়ার আগে। বিফোর মানে তুমি খাওয়ার আগে, তো বলতে পারি বিফোর ইউ ইট। বিফোর ইউ
ইট হলো। তাহলে দুদিকেই দেখতে পাচ্ছি ভার্ব আছে, ওয়াশ, এদিকে আছে ইট, এই দুটোকে যুক্ত করছে কে? বিফোর। এখানে তাহলে বিফোর হলো কনজাংশন, জয়েন করাচ্ছে। পরের লাইনটায় দেখো, রাতের খাবারের আগে তোমার হাত ধুয়ে নাও। সেম কনসেপ্ট আসলো, আগে যেমন সেকেন্ড লাইনে রাতের খাবারের পর আমি ঘুমাতে গেলাম, এখানে আসছে রাতের খাবারের আগে তোমার হাত ধুয়ে নাও। সেম টাইপের সেন্স কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। তো সেরকমভাবে লিখলে লাইনটা আমরা একইভাবে লিখবো। এখানেও বলা হয়েছে ওয়াশ ইউর হ্যান্ডস, এক্স্যাক্টলি সেম এখানেও লিখছি, ওয়াশ ইয়োর হ্যান্ডস, ওয়াশ ইয়োর হ্যান্ডস বিফোর কি ডিনার বলতে পারি, হলো বিফোর ডিনার, ওয়াশ ইয়োর হ্যান্ডস বিফোর ডিনার। বিফোর ডিনার, ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ডিনার। তাহলে এখানে কিন্তু যে বিফোরের ব্যবহারটা হলো এক্স্যাক্টলি যেরকমভাবে আফটার ব্যবহার হয়েছিল এই দ্বিতীয় লাইনে, আফটারের পরে ছিল ডিনার, ডিনারকে পয়েন্ট মানে ডিনারটা যেটা হচ্ছে একটা নাউন, সেই নাউনের আগে বসেছিল আফটার, এখানেও এক্স্যাক্টলি তাই হলো, ডিনার এখানে নাউন, তার আগে বসলো বিফোর, এবং তারপরে আর কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, তাহলে কোনো ডিফারেন্ট কোনো ক্লজও আসেনি, তাহলে এটা এখানে প্রেপোজিশনের মতন কাজ করেছে। পরের লাইনটা দেখো, যেহেতু তুমি এখানে আছো চলো শুরু করি, যেহেতু তুমি এখানে আছো চলো শুরু করি। তো এখানে লাইনটা যেভাবে বলা হয়েছে কিভাবে করব আমরা, দেখো যেহেতু অর্থে আমরা কি বলতে পারি, সিন্স বলতে পারি, সিন্সের ব্যবহার, যেহেতু তুমি এখানে আছো, সিন্স ইউ আর হিয়ার, সিন্স ইউ আর হিয়ার চলো শুরু করি, লেটস স্টার্ট, লেটস স্টার্ট। লেটস স্টার্ট, সিন্স ইউ আর হিয়ার লেটস স্টার্ট। তাহলে এখানে সিন্স এটাও অবশ্যই দুটো পার্টকে যুক্ত করলো, দুটো সেন্টেন্সের মধ্যে থাকা দুটো ক্লজকে যুক্ত করলো, একটা হলো ইউ আর হিয়ার আর একটা হলো লেট স্টার্ট। এখানে আমরা দুদিকেই দেখতে পাচ্ছি ভার্বের ব্যবহার হয়েছে, তো সিন্স ইউ আর হিয়ার একটা হলো আর একটা হলো লেট স্টার্ট। তো এই সেন্সে অ্যাকচুয়ালি সিন্সটা এখানে কনজাংশনের মতন কাজ করলো, দুটো ডিফারেন্ট ক্লজের মধ্যে জয়েন করালো। তারপরেরটা, সে সকাল থেকে এখানে আছে, এটার ক্ষেত্রেও আমরা অবশ্যই সিন্স ব্যবহার করব, কিন্তু এখানে সিন্সের ব্যবহারটা প্রেপোজিশন সেন্সে হবে। তো সে সকাল থেকে এখানে আছে, কি বলবো, হি হ্যাজ বিন হিয়ার, সে এখানে আছে, হি হ্যাজ বিন হিয়ার বলতে পারি, হি হ্যাজ বিন হিয়ার সকাল থেকে, সিন্স মর্নিং। এখানে সিন্সের পরে কোনো আলাদা কোনো আমরা ভার্ব আর পেলাম না, একটাই সেন্সের ভার্ব আমরা এখানে আছে সেটা হলো হ্যাজ এবং বিন, এদেরকে আমরা ভার্ব হিসাবে অ্যাপ্লাই হতে দেখতে পাচ্ছি। অন্যদিকে সিন্সের পরে কিন্তু আর কিছু থাকছে না, সেখানে কি থাকছে, নাউন থাকছে, মর্নিং থাকছে। তাহলে সিন্স এখানে কিন্তু এই মর্নিংয়ের আগে বসে প্রিপোজিশনের মতন কাজ করলো, রাইট। পরেরটা দেখো, সে থেকে গিয়েছিল কারণ সে ক্লান্ত ছিল, সে থেকে গিয়েছিল কারণ সে ক্লান্ত ছিল। এই লাইনটা যদি লিখি কিভাবে হবে, সে থেকে গিয়েছিল, লেখা যাক হি স্টেড, সে থেকে ছিল, এরকম সেন্সে বলতে পারি, সে থেকে গিয়েছিল, হি স্টেড কারণ সে ক্লান্ত ছিল, ফর হি ওয়াজ টায়ার্ড। কারণ সেন্সে আমরা ফরের ব্যবহার করতে পারি, ওকে। ফরের ব্যবহার কারণ অর্থে হয় এবং সেই সেন্সে এই যে অংশটা এখানে দেখো ভার্ব আছে, এখানেও আছে ভার্ব, তাহলে দুটো ডিফারেন্ট ক্লজ যুক্ত হলো কার দ্বারা, ফরের দ্বারা। ফর তাহলে কি হলো, কনজাংশন হলো। এবার দেখো দ্বিতীয় লাইনটা, সে 2 ঘন্টা ছিল, সে 2 ঘন্টা ছিল, এইখানটা যদি আমরা লাইনটা লিখি তাহলে কিভাবে লিখবো, এরকমভাবে লিখতে পারি, হি ছিল স্টেড ফর 2 hours, এরকম বলতে পারি, হি স্টেড ফর 2 hours, সে 2 ঘন্টা ছিল। এইখানে আমরা ফরের ব্যবহারটা কি সেন্সে করলাম, ফর এখানে কিন্তু একটা প্রেপোজিশন হিসেবে কাজ করলো, এরপরে আমরা কোনো ভার্ব পার্ট দেখতে পেলাম না। বেসিক্যালি যেটা প্রেপোজিশনের কাজ সেই কাজটাই কিন্তু এখানে আমরা হতে দেখতে পাচ্ছি, যে প্রেপোজিশন হিসেবে ফর একদিকে ব্যবহার হয়েছে, আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে ফর কনজাংশন হিসেবে ব্যবহার হলো। তো এইখানে আমি যে কটা লাইন দেখালাম সেখানে আমরা দেখতে পেলাম চারটে শব্দ, আফটার, বিফোর, আচ্ছা, তারপরে আছে সিন্স এবং এরপরে আসলো ফর, যা
প্রিপোজিশনও হচ্ছে, কনজাংশনও হচ্ছে। এবার এই লাইনগুলো দেখো, আমি ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো, আমি ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। তো এই লাইনটা, এই যে কোনো কিছুতে আসা পর্যন্ত, সময়কাল যখন বুঝিয়ে দুটো বিষয়কে এরকমভাবে জয়েন করা হয় তখন আমরা আনটিল ব্যবহার করে বলতে পারি। তো লাইনটা আমরা এরকমভাবে লিখতে পারি, আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো, অপেক্ষা করো তার মানে ওয়েট, ওয়েট, এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার আনটিল, আনটিল কি, আমি ফিরে আসা পর্যন্ত, তাহলে আনটিল আই কাম ব্যাক এরকম বলতে পারি, আনটিল আই কাম ব্যাক। কাম ব্যাক, তাহলে এখানে আনটিল আই কাম ব্যাক, এইখানে তাহলে আনটিল যে শব্দটা পেলাম এটা কনজাংশন হলো, কারণ দুটো ক্লজকে জুড়তে কিন্তু সাহায্য করছে আনটিল, রাইট? তাহলে এখানে আনটিল হলো কনজাংশন। পরের লাইনটা লক্ষ্য করো, দুপুর পর্যন্ত এখানে অপেক্ষা করো, দুপুর পর্যন্ত এখানে অপেক্ষা করো। যদি ট্রান্সলেট করি লাইনটা কিরকম হবে, এখানেও সেম সেন্সেই বলা হয়েছে, তো অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো, লিখে দাও ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো কতক্ষণ পর্যন্ত, দুপুর পর্যন্ত, আনটিল নুন, ওয়েট হিয়ার আনটিল, আনটিল নুন হলো, ওয়েট হিয়ার আনটিল নুন। তাহলে এখানে আনটিল শব্দটা এবার কিন্তু প্রেপোজিশন হিসেবে কাজ করলো। এরপরে আছে নাউন, এই নাউন নুন তার আগে বসেছে আনটিল, এবং সেই হিসেবে এটা একটা প্রেপোজিশনের মতন কাজ করেছে, এবং এখানে আমরা ডিফারেন্ট কোনো ক্লজও দেখছি না যেখানে আলাদা কোনো ভার্ব আসছে, তো অবশ্যই এটা একটা প্রেপোজিশন হলো। তাহলে আনটিল শব্দটা একদিকে কনজাংশন, একদিকে প্রেপোজিশন। পরের লাইনটা লক্ষ্য করো, আমি না ফেরা পর্যন্ত এখানে থাকো, আমি না ফেরা পর্যন্ত এখানে থাকো, এখানেও আছে পর্যন্ত সেন্স, তো এই অর্থে আমরা আনটিল লিখতেই পারি। এখানে আবার আনটিল ছাড়া আরেকটা সেম টাইপের শব্দ আছে যেটা হলো টিল, সেটার ব্যবহার করে লাইনটা লিখতে পারি। তাহলে কি বলবো, এখানে থাকো, স্টে হিয়ার, স্টে হিয়ার টিল, আমি না ফেরা পর্যন্ত, মানে টিল সেন্সটা যে দিয়ে দিলাম, এবার লিখতে হবে আমি ফেরা পর্যন্ত, টিল আই রিটার্ন, ওই প্রথম লাইনটারই মতন, টিল আই রিটার্ন। তো এখানে কি হলো না, এখানে যে টিলের ব্যবহারটা হলো এটা কনজাংশন অর্থে ব্যবহার হয়েছে, কারণ রিটার্ন, আই রিটার্ন এই ভার্ব থাকা ক্লজটা, আর স্টে এই ভার্ব থাকা পার্টিকুলার আরেকটা ক্লজ, দুটো ক্লজকে যুক্ত করছে, যেরকমভাবে কিন্তু আনটিল হয়েছিল। এবার আমরা পরের লাইনটায় দেখব টিলের ব্যবহার প্রিপোজিশন হিসেবে কীরকমভাবে, সূর্যাস্ত পর্যন্ত এখানে থাকো, সেম কনসেপ্ট লিখব, স্টে হিয়ার, তারপরে লিখব কি টিল সূর্যাস্ত, টিল সানসেট। তো এখানে টিল শব্দটা সানসেটের আগে বসলো, এবং সানসেট একটা নাউন তার আগে বসেছে, সেই সেন্সে প্রিপোজিশন হয়েছে টিল। পরেরটা, যেহেতু আমি ক্লান্ত ছিলাম আমি বিশ্রাম নিলাম, যেহেতু আমি ক্লান্ত ছিলাম আমি বিশ্রাম নিলাম। তো কি করব, যেহেতু সেন্সে কি বলতে পারি, অ্যাজ বলতে পারি, লেখা যাক অ্যাজ আই ওয়াজ, যেহেতু আমি ছিলাম কি ক্লান্ত, অ্যাজ আই ওয়াজ টায়ার্ড। অ্যাজ যখন কনজাংশন হিসেবে ব্যবহার হবে প্রথমে লিখবে, প্রথম পার্টটা লেখার হয়ে গেলে তারপরে তুমি কমা দিয়ে পরের অংশটা লিখবে। কমা দিলাম, এবার আমি বিশ্রাম নিলাম, তাহলে লিখতে হবে আই রেস্টেড, আই রেস্টেড। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি অ্যাজ হয়েছে কনজাংশন, আর দুদিকে আমরা কিন্তু দুটো ডিফারেন্ট, মানে দেখতে পাচ্ছি যে দুটো ডিফারেন্ট ক্লজ আছে, যেহেতু ভার্বও দেখতে পাচ্ছি দুটো, সাবজেক্ট দুবার আসছে, তো সেই সেন্সে দুটো ক্লজ আছে, দুটো ক্লজকে যুক্ত করলে তাহলে অ্যাজ এখানে জয়নার হয়েছে, লিঙ্কার হয়েছে। পরের ক্ষেত্রে তিনি একজন শিক্ষক হিসেবে কাজ করেন, এখানে অ্যাজ ব্যবহার হবে এবং সেটা হবে একটা প্রিপোজিশন হিসেবে। দেখো তিনি একজন শিক্ষক হিসেবে কাজ করেন, তো লেখা যাক তিনি, তো হি দিলাম, হি কাজ করেন, সিম্পল প্রেজেন্ট টেন্সে ওয়ার্কস হয়ে গেল, হি ওয়ার্কস অ্যাজ একজন শিক্ষক হিসাবে, হি ওয়ার্কস অ্যাজ আ টিচার, হি ওয়ার্কস অ্যাজ আ টিচার। তো এখানে অ্যাজ কি হলো, অ্যাজ এখানে হলো প্রিপোজিশন, নাউনের আগে বসেছে এবং এরপরে আর কোনো ক্লজ হচ্ছে না, তাই তো। পরেরটা দেখো, সে গরিব কিন্তু সে খুশি, সে গরিব কিন্তু সে খুশি। কি করব, সে গরিব, হি ইজ পোর, বাট কিন্তু সে খুশি, হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। তাহলে দুটো ক্লজ, দুটো ভার্ব, দুটো ভার্ব আছে, ইজ দুদিকেই আছে, সাবজেক্টও আছে দুটো। তো এখানে দুটো ডিফারেন্ট ক্লজকে যুক্ত করছে কে, বাট, কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। এইবার যখন আমরা পরের লাইনটা দেখছি,
সেখানে দেখো বাটের ব্যবহারটা কি হয়, এখানে হলো কনজাংশন, জন ছাড়া সবাই গিয়েছিল, জন ছাড়া সবাই গিয়েছিল। লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি যে সবাই, তো ধরো এভরিবাডি, এভরিওয়ান লিখলাম, এভরিওয়ান লিখলাম, সবাই এভরিওয়ান গিয়েছিল, প্রত্যেকেই গিয়েছিল। এভরিওয়ান ওয়েন্ট, জন ছাড়া, বাট জন, এভরিওয়ান ওয়েন্ট বাট জন, তার মানে জন ছাড়া সবাই গিয়েছিল। এখানে বাটের যে ব্যবহারটা হলো এটা এই ছাড়া সেন্সটাকে বোঝাচ্ছে, তাহলে বলতে পারি এখানে বাট কিন্তু প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না আলাদা কোনো ক্লজ আসতে, বাটের পরে আসছে নাউন একটা জন, তাহলে বাট এখানে প্রেপোজিশন হিসেবে কাজ করছে। তো এরকম বিভিন্ন রকমভাবে বেশ কিছু আমরা দেখতে পাই এরকম কনজাংশনকে, যেগুলো প্রেপোজিশনও হয় আবার কনজাংশনও হয়। তারা হয়তো মানে কনজাংশন হিসেবে পরিচিত, আবার উল্টোটাও হয়, তারা প্রেপোজিশন হিসেবে পরিচিত, যেমন ফর, কিন্তু তারা আবার কনজাংশনের মতনও কাজ করে। তো কনফিউজ হবে না, এরকমভাবে বিষয়টা বুঝে নেবে ক্লজের ব্যবহারটা হচ্ছে কীরকমভাবে কি সেইটা, এবং তারপরে নাউন আসছে কিনা বা প্রোনাউন আসছে কিনা মানে লিঙ্কারটার পরে, সেই সেন্স অনুযায়ী বুঝবে এটা কিভাবে অ্যাক্ট করছে। ওকে, তো এরকমভাবে তোমরা দৈনন্দিন জীবনে অনেক লাইন্স বানাও। এই রিলেটেড কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, যদি মনে হয় বেশ ইনফরমেটিভ ছিল তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বা বাই।